হ্যালো সবাইকে। আজকে আমাদের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের অবস্থা। রসায়ন দ্বিতীয় পত্র। রসায়ন দ্বিতীয় পত্র এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। পদার্থের অবস্থা এই চ্যাপ্টারের বিষয়বস্তু নিয়ে আজকে আলোচনা করব। আশা রাখি এই ক্লাসটি করার পর তোমাদের আর এই চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যাই থাকবে না এবং তোমাদের কাছে এই চ্যাপ্টারটা হবে সবচেয়ে ভালো এবং ইজি একটা চ্যাপ্টার। তো কথা না বেশি না বাড়িয়ে কেমিস্ট্রি আজকে এসএসসি কেমিস্ট্রি এই দ্বিতীয় নাম্বার অধ্যায় অর্থাৎ পদার্থের অবস্থা নিয়ে আজকে চলো আমাদের আলোচনা শুরু করি। আমার নাম সৌহার্দ্য দিব্য, আমি আছি তোমাদের সাথে। তো আজকে সবার প্রথমেই আমরা দেখে নিই আজকে কি পড়বো। আজকে মূলত আমরা এই চ্যাপ্টার নিয়ে দুইটা ক্লাস করলে চলবে। দুইটা ক্লাসের মধ্যে আমরা প্রথম ক্লাস আজকে চ্যাপ্টারে 50% থিওরি শেষ করব। নেক্সট ক্লাসে আমি আরও 50% থিওরিটা শেষ করে দেবো। তারপরে আরেকটা এক্সট্রা ক্লাস রাখবো যেটার মধ্যে আমরা সিকিউ এমসিকিউ এই সকল নিয়ে কথা বলবো। হয়তো আজানের শব্দ আসছে, সো ছড়ি এখন আজান চলছে, সো আমরা চলুন দেখে নিই। সবার প্রথম আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পদার্থের অবস্থা। তারপর কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ এই সকল কিছু পদার্থের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তারপর আমরা কণার গতিতত্ত্ব দেখব, বেপন দেখব, নিঃসরণ দেখব, মোমবাতি প্রজ্বলন, তারপরে শেষ। তারপরে কিছু টপিক আমাদের বাকি রয়েছে, উদ্ভব পাতন, আংশিক পাতন এই সকল বিষয়বস্তু আমরা নেক্সট ক্লাসে দেখব। বেশি লম্বা হবে না ক্লাস, হায়েস্ট 40 থেকে 50 মিনিটের হবে। সো একটু মনোযোগ ধরে তোমরা বসবে। আশা রাখি চ্যাপ্টারটা তোমার সবচেয়ে ইজি চ্যাপ্টারে পরিণত হবে। তো আমাদের সাথে অনেক ভালো টিচার্স আছেন প্যানেলে আমাদের, এবং তারা ক্লাস নেবেন এবং সামনে তোমাদের জন্য আসতে চলেছে তোমাদের ভীতির সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। সো অর্গানিক কেমিস্ট্রি ক্লাস আসতে চলেছে, সো আমাদের সাথেই থাকো। তো আমরা এই ক্লাস পার্ট শেষ করে আমরা কি জানবো বিষয়টা এটা তো আমাদের জানা দরকার না। তো আজকে চলো আমরা সবার প্রথম এটাই জানি, সেটা হচ্ছে কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের ভৌত অবস্থা ব্যাখ্যা করতে পারবো। দেখো, কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের ভৌত অবস্থা ব্যাখ্যা করতে পারবো। কণার গতিতত্ত্বের সাহায্যে বেপন ও নিঃসরণ ব্যাখ্যা করতে পারবো। তারপর পদার্থের ভৌত অবস্থা ও তাপের প্রভাব সম্পর্কে আলোচনা করতে পারবো। তাছাড়া তাপমাত্রা বৃদ্ধিতে বেপন হার বৃদ্ধির পরীক্ষা দেখাতে পারবো। কঠিন পদার্থের গলনাঙ্ক, ঊর্ধ্বপাতন পদার্থের স্ফুটনাঙ্ক এই সকল বিষয়ে আমরা আলোচনা করতে পারবো এবং রাসায়নিক তত্ত্ব থার্মোমিটারে সঠিকভাবে ব্যবহার করতে পারবো। তো সবার প্রথম আমাদের যে বিষয়টা বা টপিক সম্পর্কে আলোচনা করা উচিত সেটা হচ্ছে পদার্থের অবস্থা। ওকে, না, পদার্থের অবস্থা আলোচনা করার আগে চলো আমরা জানি বিষয়টা, সেটা হচ্ছে পদার্থ কি। নয়েজের কারণে আমরা অত্যন্তভাবে দুঃখিত যদি নয়েজ কোনো আসে। সো আচ্ছা, দুঃখিত, এখানে একটা দাগ পড়ে গেছে, সো আমরা একটু ইরেজ করে নিই ইরেজারের দ্বারা। ওকে, নাও তোমরা একটু দেখো পদার্থ কি। পদার্থ যে বস্তু নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করতে পারে তাকে আমরা পদার্থ বলি। আবার বলি, যে বস্তু নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট জায়গা দখল করতে পারে তাকে আমরা বলবো হচ্ছে পদার্থ। যে বস্তু নির্দিষ্ট একটা ভর রয়েছে, কি রয়েছে, ভর এবং জায়গা দখল করতে পারে। যেমন ধরো এটা একটা বিকার, ঠিক আছে, আমি ড্রয়িং জানি না কিরকম হচ্ছে। ধরো একটা বিকারের মধ্যে আমাদের এই যে এখানে কিছু পদার্থ রয়েছে, যেমন এই যেখানে আশা রাখি তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে মূলত তোমার ধরো রয়েছে আমাদের সোডিয়াম, ঠিক আছে। তো এখানে মূলত আমাদের কি আছে, সোডিয়াম। তো এই যে সোডিয়াম পরমাণুটা আমাদের কাছে এখানে রয়েছে, তো সাউন্ডের জন্য অত্যন্তভাবে দুঃখিত। এই যে সোডিয়াম পরমাণুটা আমাদের ভিতরে যে রয়েছে, এটা এই পাত্রের এই পাত্রে, বুঝছো, এই যে একটা পাত্র, ঠিক আছে, এই পাত্রের একটা জায়গা দখল করেছে সোডিয়াম পরমাণু। এই সোডিয়াম পরমাণু যে জায়গাটা দখল করেছে পাত্রের মধ্যে, তো এই টোটাল স্পেসটা কিন্তু সোডিয়াম পরমাণু দখল করেছে। তো এই জন্য আমরা বলতে পারি যে সকল পদার্থ একটা বস্তুর জায়গা দখল করে তাকে আমরা পদার্থ বলবো। আশা রাখি বুঝছো। পদার্থের 3টা অবস্থা রয়েছে, কঠিন, তরল, বায়বীয়। আমরা সব কিছু সম্পর্কে ডিটেলসে জানবো। তো পদার্থের 3টি অবস্থা হচ্ছে পদার্থের মূল বৈশিষ্ট্য। যেমন এখানে উদাহরণে দেখো, চিনি, খাদ্য, লবণ, মার্বেল। চিনি, খাদ্য, লবণ, মার্বেল। তরলের মধ্যে রয়েছে পানি, তেল, কেরোসিন।
গ্যাসের মধ্যে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই সব কিছু হচ্ছে গ্যাস। সো আশা রাখি বুঝছো। এবার আসো তাপমাত্রা পরিবর্তনের প্রভাব। তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় রূপান্তর করা যায়। খুব ইম্পর্টেন্ট। যেমন তোমরা উদাহরণ দেখবে যে পানি, ঠিক আছে? ধরো একটা কঠিন অবস্থায় আছে পানি, এটাকে কি বলবো? বরফ। এটা হচ্ছে আমাদের বরফ। তারপর আমরা এটাকে একটু তাপ দিছি, ঠিক আছে? কি দিয়েছি আমরা? একটু তাপ, ঠিক আছে? এখানে একটু তাপ দিছি। সো তাপ দেওয়ার ফলে আমাদের এই যে পানি, সেটা কিতে পরিণত হবে? তরল। পানি আমাদের লিকুইডে পরিণত হবে। এই যে আমাদের লিকুইডে পরিণত হচ্ছে আমাদের পানি, ঠিক আছে? এখানে সব পানি রয়েছে লিকুইডে। আর ঠিক তাকে আরো বেশি আমরা তাপ দেওয়ার ফলে সেটা কিন্তু আমাদের গ্যাসে পরিণত হবে। সো গ্যাসে পরিণত হয়ে বায়ুমণ্ডলে এটা উড়ে যাবে। সো এটাই হচ্ছে কথা। তো পদার্থের এই যে আমরা তাপমাত্রা পরিবর্তন করে কিন্তু পদার্থের অবস্থাগুলোর পরিবর্তন করতে পারি। কোনো পদার্থকে কঠিন হতে তরল, তরল হতে বায়বীয়, এইসব বিভিন্ন অবস্থায় আমরা নিয়ে যেতে পারি কিসের মাধ্যমে? তাপমাত্রা পরিবর্তন করে। আশা রাখি তোমরা বুঝছো, ক্লিয়ার? চলো এবার আসো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কঠিন পদার্থ। আচ্ছা, এই যে এটা কঠিন পদার্থের কণার বিন্যাস, মনে করো এটা হচ্ছে একটা বিকার, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, লাইনটা ঠিক হয়নি, সো সরি। আমরা একটু বিকারটা একটু সুন্দর থেকে আঁকি। হ্যাঁ, আমরা সংজ্ঞা তো এখানে লেখা আছে, সো আমরা একটু সংজ্ঞা দেখি। যে সকল পদার্থের নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, শক্তিশালী আন্তঃআণবিক আকর্ষণ বল। আচ্ছা তোমরা যদি আসলে বেশি কিছু মনে কি পয়েন্টটা মনে রাখো, যে সকল পদার্থের নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে এবং নির্দিষ্ট জায়গা এটা দখল করতে পারে, তাদেরকে আমরা বলবো হচ্ছে কঠিন পদার্থ। সো বৈশিষ্ট্য মনে রাখো, কঠিন পদার্থ নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে, তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলগুলা অনেক বেশি। মানে এই যে পদার্থগুলো খুবই একটা একটার সাথে লেগে থাকে, খুবই সংস্পর্শে থাকে, দূরত্ব খুবই কম থাকে। এইটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। কণাগুলো সুগঠিতভাবে সাজানো থাকে। কি থাকে? সুগঠিতভাবে সাজানো থাকে। যেমন এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে যদি তুমি একটা কঠিন পদার্থ নেও, তাহলে এই পাত্রের কিন্তু খুবই কঠিন পদার্থগুলো এমনি খুবই এবড়ো-খেবড়োভাবে একটা একটার সাথে লেগে থাকবে। কোনো স্পেস রাখবে না, একটা একটার সাথে কোনো স্পেস থাকবে না কঠিন পদার্থের জন্য। একবারে একটা একটার সাথে লেগে থাকবে। তবে তাপমাত্রা বাড়ালে আয়তন বৃদ্ধি পায়, ফলে কঠিন পদার্থ অন্য পদার্থে রূপান্তরিত হয়, করার স্থান ত্যাগ করতে পারে না। একবার দৃঢ়ভাবে একটা একটার সাথে এই যে একটা বিকার যদি ধরি তা একটা একটার ভিতরে একবারে দৃঢ়ভাবে যেহেতু থাকে, তাই জন্য এটা কিন্তু আমাদের স্থান ত্যাগ করতে পারবে না, কঠিন পদার্থের অণুগুলো। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তরল পদার্থ। এই যে দেখো একটা তরল পদার্থ, এই যদি একটা বিকার ধরো, এই যেখানে আশা রাখি তুমি দেখতে পাচ্ছ, এটাকে তোমরা ধরো একটা বিকার, ঠিক আছে? এই বিকারের মধ্যে আমরা যদি দেখি এই যে তরল পদার্থগুলো ফাঁক দেখো, এখানে যে স্পেস, এই যে এখানে যে একটা একটা পদার্থের যে স্পেস, এই স্পেসের সংখ্যাটা কিন্তু কঠিন পদার্থের মধ্যে যে স্পেস আছে তার থেকে অনেক বেশি। সেখানে মূল বৈশিষ্ট্য কিন্তু হচ্ছে নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট কোনো আকার নেই। কঠিন পদার্থের মধ্যে আমরা যদি দেখি, কঠিন পদার্থের মধ্যে আমাদের সংখ্যা ছিল নির্দিষ্ট আকার, নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন। কিন্তু তরল পদার্থের মধ্যে শুধুমাত্র নির্দিষ্ট আয়তন আছে, বাট নির্দিষ্ট কোনো আকার নেই। একটা বৈশিষ্ট্য কমছে। এই যে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি। পাত্রের মধ্যে যে পাত্রে তুমি রাখবে সেই পাত্রেরই আকার ধারণ করবে। এই দেখো, চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায়, তাপ প্রয়োগ করলে আয়তন বৃদ্ধি পায়, কঠিন পদার্থের চেয়ে সম্প্রসারণ বেশি হয়। কঠিন পদার্থের চেয়ে আমাদের সম্প্রসারণ বেশি হয়। এবার আসো বায়বীয় বা গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় বায়বীয়। আচ্ছা, গ্যাসীয় মানে কি তা বুঝাইছে? গ্যাস, গ্যাস মানে কি তোমরা অবশ্যই জানো, হাইড্রোজেন একটা গ্যাস, তারপর হচ্ছে লিথিয়াম একটা গ্যাস, তারপর সোডিয়াম একটা গ্যাস, তারপর সোডিয়াম গ্যাস জানো তো? যদি না জানো তাহলে অবশ্যই সামনের চ্যাপ্টারগুলোতে জানবে। তো তারপর আমাদের আরও গ্যাস আছে, নাইট্রোজেন একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস। সো এরকম বিভিন্ন ধরনের গ্যাস আছে। গ্যাসের মধ্যে কিন্তু দুই সংখ্যা O2, তারপর আমাদের আছে এখানে H2, এই যে H2, এরকম বিভিন্ন ধরনের পদার্থগুলা কিন্তু আমাদের হচ্ছে গ্যাস। এই সব কিছু কি? গ্যাস। তো গ্যাসীয় পদার্থের জন্য আমরা লিখতে পারি, গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন বা আকার নেই। গ্যাসের কি আছে? ভর আছে, কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন কিছু নেই। সো আমরা লিখতে পারি কঠিন পদার্থ, তার নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট ভরও আছে। তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে।
গ্যাসীয় পদার্থগুলা কোনগুলা, যার নির্দিষ্ট ভর, আকার, আয়তন সব কিছুই আছে এবং যে পাত্রে রাখবে তার পুরোটাই দখল করে ফেলবে। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন। তোমরা যে পাত্রেই গ্যাস রাখো না কেন, এই যে এটা যদি একটা পাত্র হয়, একটা বদ্ধ পাত্র, ঠিক আছে, গ্যাসটা সবসময় বদ্ধ পাত্রে রাখা হয়। সো এই পুরোটা পাত্রের আয়তনই কিন্তু আমাদের এই গ্যাস পরমাণুটা দখল করবে। পুরো পাত্রের আয়তন কিন্তু এই গ্যাস পরমাণুটা দখল করবে। এই যে এখানে আসার আগে দেখতে পাচ্ছ তোমরা কি জানি না, গ্যাসীয় পদার্থ কিন্তু পুরোটার আয়তনই দখল করবে। সো এটাই আমি বোঝাতে চাচ্ছি যে গ্যাসীয় পদার্থ পরমাণু প্রতিটারই আয়তন দখল করবে। তারপর অতিরিক্ত তত্ত্ব, কণাগুলো অনেক দূরে দূরে থাকে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই কম হয় এবং সংকুচন করা যায়। ঠিক আছে, কণাগুলো অনেক দূরে অবস্থান করে, আন্তঃআণবিক আকর্ষণ বল কম হয় এবং তারা অনেক দূরে অবস্থান এবং দূরত্ব বেশি হয়। আশা রাখি তোমরা বুঝছো। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই বলবে। এবং এই যে একটা পাত্র, এখানে পুরোটার আয়তন কিন্তু এই গ্যাসীয় পদার্থ দখল করবে। এই যে পুরোটার আয়তন কিন্তু এই গ্যাসটা দখল করবে। ঠিক আছে, বুঝছো? ওকে 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 এবার আসো কণার গতি তত্ত্ব। বুঝছো তো? যদি বুঝে থাকো তাহলে এবার কণার গতি তত্ত্ব বিষয়টা একটু দেখো। কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। ঠিক আছে, ইংলিশ নাম কি? কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। আচ্ছা, মূল ধারণা দেখো। সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণার দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে একটি আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করে, যাকে আমরা বলবো হচ্ছে অন্তঃকণা আকর্ষণ শক্তি। All matters is composed by kinetic particles. These particles attract each other with intermolecular active forces. Hopefully you can understood. Okay, এই যে কণার গতিতত্ত্ব, এটা মূলত কি বোঝায়? বোঝায় হচ্ছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি দিয়ে আমাদের প্রতিটা পদার্থ গঠিত। যেমন আমরা যদি একটু আগে সবার প্রথম স্লাইডে যাই, ঠিক আছে, প্রথম মানে আগের স্লাইডে যেখানে কঠিন পদার্থ ছিল, ওই যে এটা হচ্ছে একটা কণা, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণা দিয়ে, এই যে এটা ধরো একটা সোডিয়াম পরমাণুটা গঠিত অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু দিয়ে, কণা দিয়ে। তারপর এটা হচ্ছে তরল মানে কি? অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, ঠিক আছে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থের পার্টিকেলস দ্বারা আমাদের তরল পদার্থ গঠিত। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সো মিস্টেকলি দেখো কানেকশনটা ড্রপ হয়ে গেছে। এই যে তরল পদার্থ বিভিন্ন কণা দিয়ে তৈরি হয়। এই যে এটা কণা কণা কণা, এই সকল কণাগুলো একে অপরকে অনেক দৃঢ়বন্ধনভাবে আকর্ষণ করে। সো এগুলো হচ্ছে আমাদের আন্তঃকণা আকর্ষণ। ঠিক আছে, অনেক কণার গতিতত্ত্বের মূল বিষয়টা হচ্ছে কি? কণাগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, মানে প্রতিটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি এবং এই কণাগুলো পরস্পরকে একে অপরকে আকর্ষণ করে। এই যে তাদের মধ্যে যে আকর্ষণ কণাগুলোর মধ্যে, তাকে আমরা আন্তঃকণা আকর্ষণ শক্তি বলবো। ওকে, গতিশক্তি। আচ্ছা দেখো, কণাগুলোর একটা গতিশক্তি রয়েছে। প্রতিটা কণা একে অপরের সাথে অনেক একটু আকর্ষণ থাকলেও নিজস্ব একটা গতিশক্তি রয়েছে। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি নিয়ে এই পদার্থের 3 অবস্থা ব্যাখ্যা করা যায়। তো আমরা এখন দেখব কণার গতিতত্ত্বের সাহায্যে আমরা পদার্থের এই 3টা অবস্থা কিভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো, প্রথম পদার্থ, কঠিন পদার্থ। আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি থাকে কঠিন পদার্থে। তরল পদার্থ, আন্তঃকণা আকর্ষণ শক্তি মাঝামাঝি ধরনের থাকে হচ্ছে তরল পদার্থে। এবং গ্যাস, সর্বশেষ গ্যাস। আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে কম থাকে আমাদের গ্যাসে। আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে আচ্ছা দেখো, বিষয়টা বুঝো কিনা। যে আমরা যেখানে ছিলাম যে প্রতিটা কণা ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, ঠিক আছে, এই কণাগুলোকে আমরা বলবো আন্তঃকণা। ঠিক আছে, যেমন ধরো এই যে আমরা যেটা বলছি কণার গতিতত্ত্ব মানে কি? সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি। প্রতিটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে এবং এদের মধ্যে যে আকর্ষণ থাকে প্রতিটা কণা, তাদেরকে আমরা বলবো আন্তঃকণা আকর্ষণ শক্তি। কণাগুলোর গতিশক্তি রয়েছে। দেখো, প্রতিটা কণার একটা নিজস্ব গতিশক্তি রয়েছে। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি পদার্থের 3 অবস্থা ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, আন্তঃকণা আকর্ষণ শক্তি দ্বারা আমরা পদার্থের 3 অবস্থা ব্যাখ্যা করতে পারবো, বা কণার গতিশক্তি দ্বারা। তো পদার্থের 3 অবস্থা, যে কণাগুলোর একটা গতিশক্তি রয়েছে নিজস্ব, তার সাহায্যে আমরা পদার্থের 3 অবস্থা, এই যে 3 অবস্থা আমরা কিভাবে ব্যাখ্যা করব?
তা চলো আমরা এবার দেখি কঠিন পদার্থ। কঠিন পদার্থের মধ্যে আন্তঃকণ আকর্ষণ সবচেয়ে বেশি। তরল পদার্থের মধ্যে আন্তঃকণ আকর্ষণ শক্তি মাঝারি ধরনের। গ্যাসীয় পদার্থের মধ্যে আন্তঃকণ আকর্ষণ শক্তি সবচেয়ে কম। মানে কঠিন পদার্থের মধ্যে কণাগুলো একে অপরের সাথে অনেক দৃঢ়ভাবে আটকে থাকে। তরল পদার্থের মধ্যে অনেক দূরে হালকা একটু দূরে থাকে এবং গ্যাসের মধ্যে সবচেয়ে দূরত্ব অবলম্বন করে। বুঝছো? তোমরা কি বুঝতে পারছো? বুঝছো? যদি না বুঝে থাকো তাহলে বলবে। তো আমরা আবার একটু রিক্যাপ করি, ঠিক আছে? আমরা সবার প্রথম যে জিনিসটা দিয়ে শুরু করছিলাম সেটা হচ্ছে পদার্থ। পদার্থ কি? যে সকল বস্তু নির্দিষ্ট ভর আছে এবং তারা জায়গা দখল করতে পারে তাদেরকে আমরা বলবো হচ্ছে পদার্থ। যার নির্দিষ্ট ভর আছে এবং এটা জায়গা দখল করতে পারে তাদেরকে আমরা বলবো পদার্থ। এবার পদার্থের ৩টা অবস্থা রয়েছে: কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। কঠিন, তরল, গ্যাসীয়। তো পদার্থের ৩টা অবস্থা: কঠিন, তরল, গ্যাসীয়। তারপর আমরা যে জিনিসটা পড়লাম সেটা হচ্ছে গিয়ে কঠিন পদার্থ। কঠিন পদার্থ যে সকল পদার্থের নির্দিষ্ট আকার আছে এবং নির্দিষ্ট আয়তন দখল করতে পারে। আন্তঃকণ আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি কঠিন পদার্থে। যে সকল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, তার জায়গা দখল করতে পারে বাট নির্দিষ্ট আকৃতি নেই, তাদেরকে আমরা বলবো তরল পদার্থ, ঠিক আছে? আর গ্যাসীয় পদার্থ হচ্ছে গিয়ে যে সকল পদার্থের নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট আয়তন, আকার ও আয়তন নেই কিন্তু ভর আছে, আর কোনো কিছু না, আকার নেই, আয়তন নেই। সো এগুলো হচ্ছে আমাদের গ্যাসীয় পদার্থ। ক্লিয়ার? বুঝছো? এবং গ্যাসীয় পদার্থের একটা বৈশিষ্ট্য হচ্ছে কণাগুলো স্বাধীনভাবে চলাচল করতে পারে। আচ্ছা, আসো। তো এইবার আমরা নেক্সট স্লাইডে যাব, সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব দ্বারা আমরা যে জিনিসটা পড়লাম অতক্ষণ, যে কণার গতিতত্ত্ব। সকল পদার্থ ক্ষুদ্র কণার দিয়ে তৈরি। এই কণাগুলো পরস্পরের সাথে একটা দৃঢ় বন্ধনে মানে দৃঢ় বন্ধনে সাথে যুক্ত থাকে, যাকে আমরা আন্তঃকণ আকর্ষণ শক্তি বলবো। এবং আরেকটা জিনিস যেটা আমরা জানছি সেটা হচ্ছে গতিশক্তি। প্রতিটা কণার একটা নির্দিষ্ট গতিশক্তি রয়েছে এবং কণার গতিশক্তির সাহায্যে আমরা পদার্থের ৩টা অবস্থা ব্যাখ্যা করছি, যা হচ্ছে কঠিন, তরল, বায়বীয়। আচ্ছা, অতটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা বেশি লম্বা হবে না, ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিটের ক্লাস হবে। সো তোমরা একটু মনোযোগ সহকারে ০.৫ ঘন্টা একটু জাস্ট স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো, ক্লাস স্লাইডের দিকে যাও এবং নোট করবে অবশ্যই। প্রতিটা জিনিস নোট করবে। আমরা খুবই সুন্দরভাবে সামারাইজ করে বিষয়টা কিন্তু দিয়েছি। বইয়ের মধ্যে দেখবে অনেক বড় লাইন লেখা আছে, বাট মূল কথা হচ্ছে আমি মুখে যা বলছি তাই হচ্ছে মূল কথা, এবং ক্লাস স্লাইডে যা লেখা আছে তার মূল কথা। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে। সো বি কেয়ারফুল। বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা। আমি বলবো না, কারণ এই চ্যাপ্টার থেকে সেপারেটলি কোনো সৃজনশীল আসলে বোর্ডে ততটা আসে না, বাট এমসিকিউ লাগিয়ে চ্যাপ্টার ইজ বেস্ট। ১-২টা এমসিকিউ আসতে পারবে। ব্যাপন এবং নিঃসরণ খুবই গুরুত্বপূর্ণ টপিক, এবং এই টপিক থেকে তোমাদের জন্য মাস্ট বি প্রশ্ন থাকবে। এই যে এই ব্যাপন থেকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মাস্ট বি। নিচে ইংলিশ টার্মও লিখে রেখেছি আমরা, এই দিয়ে দেখো, কারণ শুধু ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য। মাঝে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট যদি ক্লাস করতে আসো তাহলে তোমাদেরও হেল্প হবে। এইখানে মূলত প্রতিটা জিনিসই বাংলার সাইটে ইংলিশ টার্ম লেখা আছে, সো তোমরা পড়তে সুবিধা হবে। সো দেখো এই ব্যাপনের হার কি জিনিস, কি ব্যাপন কি স্যার? কঠিন, তরল, বায়বীয় মাধ্যমে কোনো পদার্থের কণাসমূহ স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ে। এই ২টা লাইন খুবই ইম্পর্টেন্ট। তুমি সবকিছু দেখলে বাট এই ২ লাইন লেখলে না, তোমাকে মার্ক দেওয়া হবে না। সো স্বতঃস্ফূর্ত ও সমভাবে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ ২টা কথা। সবাই এই কথাগুলা কিন্তু নিজের মধ্যে রাখবে। সরি ফর দ্য সাউন্ড। কঠিন, তরল, বায়বীয় ৩টা পদার্থের কণাগুলোর পরস্পরের মধ্যে স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। কঠিন, তরল, বায়বীয় মাধ্যম কি? একটা মাধ্যম থাকে। সো মাধ্যম হচ্ছে সেই জিনিসটা। কঠিন, তরল, বায়বীয় এটা মাধ্যম। এই মাধ্যমের মধ্যে যে পদার্থগুলো থাকে, পদার্থের পদার্থগুলো একটা স্বতঃস্ফূর্ত এবং সমভাবে প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে। এই যে প্রক্রিয়া, তাকে আমরা বলবো হচ্ছে ব্যাপন। তো ব্যাপনের প্রক্রিয়ায় কণাসমূহ, এই যে ব্যাপনের দিক সম্পর্কে আমরা পড়ছি এখন। দেখো, ব্যাপন প্রক্রিয়ায় কণাসমূহ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। ব্যাপনের সময় কণাগুলো উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে কিরমভাবে ছড়িয়ে পড়ে, আমাদের এটা একটু বিষয়টা এবং দেখতে হবে। সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। উচ্চ মাধ্যম থেকে ঘনমাধ্যমে কণাগুলো স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে। এবার আসো ব্যাপনের হার। ব্যাপনের হার সবচেয়ে কম হচ্ছে কঠিন পদার্থে, তরল পদার্থে মাঝারি, এবং গ্যাসীয় পদার্থে সবচেয়ে বেশি। এখানে খুবই সুন্দরভাবে বিষয়টা আমি ভিজুয়ালাইজ করার জন্য এখানে স্লাইডটা দেখো একটু। দেখো, কঠিন পদার্থে সবচেয়ে কম, মাঝারি পদার্থে
তরল পদার্থ মাঝারি এবং গ্যাসের ছোট। তার মানে কি আন্তঃকণা আকর্ষণ, এটা বুঝতে পারছো? আন্তঃকণা আকর্ষণ শক্তি যত বেশি হবে বেপন হার ঠিক তত কম হবে। তার মানে আন্তঃকণা আকর্ষণ শক্তি আর বেপন হার পরস্পরের ব্যস্তানুপাতিক। তাপমাত্রা বৃদ্ধি পেলে বেপন হার বৃদ্ধি পায়। ঠিক আছে? কারণ তাপমাত্রা বৃদ্ধি পেলে কিটা হয়? আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে। তাপমাত্রা বৃদ্ধি পেলে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে। আন্তঃকণা আকর্ষণ শক্তি কমলে কিটা হয়? কণ ক বেপন হার বৃদ্ধি পায়। তার মানে আমরা যেই বলছি আন্তঃকণা আকর্ষণ শক্তি যত কম পদার্থের মধ্যে বেপন হার তত বেশি। বুঝছো? তার মানে কঠিন পদার্থে বেপন হার কিরকম? সবচেয়ে কম। তরল পদার্থে মাঝারি ধরনের। গ্যাসীয় পদার্থে বেপন হার সবচেয়ে বেশি। যদি এটা বুঝে থাকো তাহলে আমরা নেক্সট স্লাইডে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে বেপনের পরীক্ষা। বেপনের জন্য আমরা 2টা পরীক্ষা নিয়েছি। দেখো এখানে 2টা পরীক্ষা যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে। সো এই 2টা পরীক্ষা তোমাদের মেইন বইয়ে দেওয়া আছে। মেইন বইয়ে দেখবে বেপনের নিচে লেখা আছে। সবার প্রথম পরীক্ষা সেটা হচ্ছে KMnO4 বেপন। এটাকে বলা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সো কক্ষ তাপমাত্রায় একটি গ্লাসে বিশুদ্ধ পানি নাও। ওই পানিতে সামান্য পরিমাণ গোলাপি বর্ণের কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছেড়ে দাও। ঠিক আছে? পর্যবেক্ষণ দেখবা কিছুক্ষণ পরে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দানা অণু পানিতে দ্রবীভূত হয়ে গোলাপি বর্ণে পরিণত হয়েছে। পুরো পানি কিন্তু গোলাপি রঙে রঞ্জিত হয়ে যাবে। কিন্তু তোমরা যদি গরম পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দাও তাহলে দেখবে কণাগুলো তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে। তার মানে আমরা কি বুঝবো? ঠান্ডা পানিতে করলে যতক্ষণ সময় লাগবে গরম পানিতে করলে তার থেকে কম সময় লাগবে। সো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তাপমাত্রা আমরা যত বাড়াবো, মানে তাপমাত্রা যত ইনক্রিজ করব আমাদের মধ্যে পদার্থের বেপন হার ঠিক ততটুক বৃদ্ধি পাবে। এই যে পানির মধ্যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছড়িয়ে পড়ছে তার উদাহরণ হচ্ছে পানি যে গোলাপি বর্ণ ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেটে, সেটা আমরা পানির মধ্যে স্পেডলি স্প্যান করছে, অর্থাৎ তাড়াতাড়ি পানির মধ্যে এইগুলা বাড়ছে। সো বুঝছো? যদি বুঝো তাহলে আমরা একটু পরীক্ষা নাম্বার 2 চলে যাই। চলো তাড়াতাড়ি ঝটপট আমরা পরীক্ষা নাম্বার 2 চলে যাই। সেটা হচ্ছে গ্যাসের বেপন। একটি কাচের নলে 2 প্রান্তে দেখবে তোমাদের বইয়ে এরকম একটা চিত্র রয়েছে। আমি চিত্রটা একটু ড্রয়িং করছি, দেখো। জানি না কিরম হচ্ছে, তোমাদের বইয়ে দেখো এই চিত্রটা দেওয়া আছে। সো এই যে একটা কাচ নল, ঠিক আছে? কাচ নল। তার এই প্রান্তে আমরা কি নিলাম? ধরো এই প্রান্তে আমরা নিছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? অ্যামোনিয়া হাইড্রোক্সাইড আমরা নিছি। এই প্রান্তে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিছি। আর এই প্রান্তে আমরা দেখো কি নিয়েছি সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? NH4 NH4Cl। সো NH4Cl নিছি। সো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড নিছি, এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিছি। বুঝছো? ঠিক আছে? সরি, মিস্টেক। ঠিক আছে? সরি, ভুল হয়েছে। এখানে হচ্ছে অ্যামোনিয়াম না, এখানে সোডিয়াম হাইড্রোজেন ক্লোরাইড নিছি। ঠিক আছে? যার ফলে মাঝখানে আমাদের কি একটা বলয় তৈরি হয়েছে, দেখো এই যে এখানে লেখা আছে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা বলয় তৈরি হয়েছে। সো আণবিক ভর দেখো, অ্যামোনিয়ার আণবিক ভর কত? 17, হাইড্রোজেন ক্লোরাইডের হচ্ছে 36.5। সো আমরা বুঝতেই পারছি H2 সবচেয়ে বেশি ব্যবহৃত হবে, CO2 গ্যাস কম, কারণ হালকা গ্যাসের বেপন হার বেশি। সো যার আণবিক ভরকে যদি আমরা m দ্বারা প্রকাশ করি, যার আণবিক ভর যত বেপন হারে r দিয়ে প্রকাশ করা হয়। সো যার আণবিক ভর যত কম হবে তার বেপন হার সবচেয়ে বেশি হবে। যার আণবিক ভর সবচেয়ে বেশি হবে তার বেপন হার কমবে। সো আমরা এখান থেকে লিখতে পারি যদি আণবিক ভর বাড়ে বেপন হার আমাদের কমবে, এবং আণবিক ভর যদি কমে তাহলে কি হবে? বেপন হার আমাদের বাড়বে। বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে আমরা তারপর যাই, সেটা হচ্ছে নিঃসরণ। বেপনের পর নিঃসরণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা আমাদের শেষ টপিকে চলে আসি, নিঃসরণ পর্ব। তারপর আমরা মোমের 3 অবস্থা সম্পর্কে, স্টেটস অফ ওয়্যাক্স, এইগুলো সম্পর্কে আমরা জানবো। তারপর আমাদের ক্লাস শেষ। বলছিলাম না 30 থেকে 35 মিনিটের ছোট্ট ক্লাস হবে, কারণ এই 1 ঘন্টা পড়াইলে চ্যাপ্টারই শেষ হয়ে যাবে। তো আমি 2টা ক্লাস বলবো না, তো আমি 2টা ক্লাসে শেষ করবো, বেশি সময় নেব না। জাস্ট
করো, ফ্রি ক্লাস দেখে কেউ ভালো করে করবে, ঠিক আছে? ভালো করে পড়লে সবই সম্ভব। নিঃসরণ কি দেখো, নিঃসরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে গ্যাসের অণুগুলো খুবই ছোট একটা ছিদ্র দিয়ে শূন্যস্থানে ছড়িয়ে পড়ে। সজোরে গ্যাসের অণুগুলো বেরিয়ে এটা সজোরে ছড়িয়ে পড়ে। যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাদেরকে, স্প্রে, ঠিক আছে? স্প্রে তোমরা যে সময় বডি স্প্রে দাও, বডি স্প্রে যে সময় বোতলের মুখা যে আমরা টিপ দিই, টিপ দেওয়ার সাথে সাথে সজোরে কিন্তু একটা গ্যাস বের হয়ে যায়, মানে একটা খুবই স্পিডে একটা গ্যাস বের হয়ে যায়। এই যে গ্যাসটা বের হয়ে গেল স্পিডে, এটাকে আমরা বলবো হচ্ছে নিঃসরণ। এটাকে কি বলবো? নিঃসরণ। ইজিয়েস নিঃসরণ, সজোরে বেরিয়ে যাওয়া। তো ব্যবহারিক প্রয়োগে যদি দেখি, সিলিন্ডারের যে লিক, এই সিলিন্ডার যে সময় আমরা গ্যাস লাগাই তখন একবার সেট করে একটা সাউন্ড হয়, দেখবে গ্যাস তখন সজোরে বেরিয়ে আসে, এটাকে হচ্ছে নিঃসরণ। পাইপ লাইনে নিরাপত্তা পরীক্ষা, এলপিজি গ্যাস দিয়ে লিক করা গ্যাস ছোট ছোট বোঝা যায়, তখন আমরা বুঝতে পারি সেটা নিঃসরণ। তো বেপন ভার্সেস নিঃসরণ, মানে বেপন আর নিঃসরণের মধ্যে পার্থক্য কি? বেপন কণাগুলো একে অপরের সাথে মিশে যায়, নিঃসরণের কণাগুলো ছিদ্র দিয়ে বের হয়ে আসে। যেমন তুমি বডি স্প্রে মারার পর, বা ধরো রুম ফ্রেশনার, ঠিক আছে? রুম ফ্রেশনার ভালো একটা উদাহরণ হবে। তোমার মধ্যে ঘরের মধ্যে আমরা রুম ফ্রেশনার দিলাম, সো রুম ফ্রেশনার দেওয়ার পরে দেখো পুরো ঘরের মধ্যে একটা গন্ধ ছড়িয়ে পড়বে, এটা হচ্ছে আমাদের বেপন। বাট রুম ফ্রেশনার দেওয়ার যেই টিপা দিলাম, টিপা দেওয়ার সাথে সাথে রুম ফ্রেশনার থেকে একটা যে পদার্থ বের হয়ে যাবে, এই পদার্থ সজোরে বের হয়ে যাওয়াকে আমরা বলবো হচ্ছে গিয়ে নিঃসরণ। সো রুম ফ্রেশনারে টিপ দিলাম, টিপ দেওয়ার সাথে সাথে যে পদার্থ বেরোচ্ছে সেটা নিঃসরণ, এবং তা পদার্থ ধীরে ধীরে যে পুরো ঘরের মধ্যে একটা ছড়িয়ে পড়ছে, একটা গন্ধ পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে, এই ঘটনাটা হচ্ছে আমাদের বেপন। তো বুঝছো? আশা রাখি তোমরা বুঝতে পারছো। সো এবার আসো মোমবাতির প্রজ্বলন ও মোমের তিনটা অবস্থা, আমাদের লাস্ট টপিক। এই টপিকটা পড়ার পর আমাদের আর কিছু পড়ার থাকবে না, সো তোমাদের ক্লাস এখানেই শেষ হয়ে যাবে। সো একটু দেখো, মোমের প্রজ্বলন ও মোমের তিন অবস্থা। বার্নিং অফ এ ক্যান্ডেল অ্যান্ড দ্য থ্রি স্টেজ অফ ওয়্যাক্স। ইংলিশ ভার্সনে যারা আছো তারা একটু ইংলিশটা দেখে নিও, ঠিক আছে? মোম কি? আসলে আমাদের প্রথমে জানি মোমটা কি। মোমবাতি চিনো? এই যে তোমাদের ঘরে দেখবে থাকবে এটা, মোমবাতি, ক্যান্ডেল, ইংলিশ হচ্ছে ক্যান্ডেল। সো এই যে মোম থাকে না, ক্যান্ডেল, ক্যান্ডেলটা দেখো ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে ক্যান্ডেলে, তোমরা একটু যদি দেখো ভালো করে দেখতে পাবে, সেটা হচ্ছে মোম হচ্ছে বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। এক বা একাধিক হাইড্রোকার্বন পরস্পরের সাথে মিশে মোম তৈরি করে। এই যে কার্বন ও হাইড্রোজেন ও কার্বন পরস্পরের সাথে মিলিয়ে একটা জৈব যৌগ গঠন করছে, সেটাই হচ্ছে হাইড্রোকার্বন। এই লাইনগুলো বই থেকে তোলা, সো বইয়ের মধ্যে তোমরা হাইলাইটার দিয়ে এগুলো মার্ক করে নিও। হাইড্রোজেন এবং কার্বন মিলে যে জৈব যৌগ তৈরি করছে তা হচ্ছে হাইড্রোকার্বন। অনেকে বলবে স্যার জৈব যৌগ কি? তা কার্বন হাইড্রোজেন কেন মিলছে, বিষয়টা বুঝবে, আস্তে ধীরে বুঝবে। তোমাদের 11 নম্বর চ্যাপ্টার খনিজ সম্পদ জীবাশ্ম যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের এই সকল বিষয় নিয়ে খুবই ডিটেলস আলোচনা করা হচ্ছে। ক্লাসগুলো আপলোড হবে, আমাদের টিচার একজন খুবই ভালো আছেন, তিনি অর্গানিক কেমিস্ট্রি তোমাকে খুবই ভালোভাবে পড়িয়ে দেবে, সো চিন্তার কোনো কারণ নেই। তো অবস্থাক্রম যদি দেখি, সেটা হচ্ছে মোম কঠিন অবস্থা, তাপে গলে তরল হয়। মোম সাধারণ অবস্থায় কঠিন থাকে। যখন আমরা মোমের শিখার মধ্যে আগুন দিই, আগুন দেওয়ার ফলে মোমে কি এই যে তরলে পরিণত হয়, এই যে মোমের নিচে, ঠিক আছে? মোম তাপ দেওয়ার ফলে দেখবে মোম গলে যায়। গলে যাওয়া যে সেটা হচ্ছে তরল, এবং লাস্টে দেখবে মোমের চারপাশে একটা বাষ্প চলে, কারণ আমরা জানি এটা হচ্ছে দহন বিক্রিয়া। এই যে মোমের ভিতরে যে হাইড্রোকার্বন রয়েছে, কার্বন এবং অক্সিজেন, তা বাতাসের অক্সিজেনের সাথে এই যে হাইড্রোজেন ও কার্বন রয়েছে না মোমের মধ্যে, এই দুইটা পদার্থ কিসের সাথে? বাতাসের অক্সিজেনের সাথে মিলে কি তৈরি করে জানো? এই যে কার্বন ডাইঅক্সাইড ও পানি তৈরি করে, ফলে তাপ ও আলো আর তাপ উৎপন্ন হয়। এই যে মোম জ্বালাইলে আমরা আলো আর তাপ পাই, কিভাবে পাই? এই যে বাতাসের সাথে বিক্রিয়া করে সেটা কার্বন ডাইঅক্সাইড ও পানির সাথে প্রচুর তাপ ও আলো উৎপন্ন করছে। মোমের অন্তর্নিহিত শক্তিগুলা রূপান্তরিত হচ্ছে। এটা তোমরা তো ফিজিক্সে জানছো, শক্তির নিত্যতা আছে, যে কোনো পদার্থের সৃষ্টি বা ধ্বংস নেই, শুধুমাত্র পদার্থগুলো এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হতে হয়। শক্তির নিত্যতা সূত্র, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় তোমরা জানছো। সো শক্তি নাই, তো মোমের ভিতরে যে শক্তি আছে অন্তর্নিহিত, এই শক্তিগুলা আলো 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 শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। বুঝছো? যদি বুঝে থাকো তাহলে এই দেখো, মোমের তিন অবস্থার চিত্র: মোমবাতি, কঠিন মোম, তরল মোম, বাষ্পীয় মোম, ঠিক আছে? একই পদার্থে তিন অবস্থা দেখা যায়। তার মানে এখান থেকে আমরা যা জিনিস বুঝলাম, যে একটা পদার্থের একই সাথে তিন অবস্থা থাকতে পারে। পানি, বাট পানির তো ভাই যে সময়
কঠিন অবস্থায় থাকে, তারপরে তরল হয়, তারপর বায়ু হয়। একই সাথে একই সময়ে কঠিন, তরল, বায়বীয় অবস্থা কি পানির হয় না। বাট মোমের ক্ষেত্রে আমরা যা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে মোমের ক্ষেত্রে একই সাথে কঠিন অবস্থা, তরল অবস্থা, বায়বীয় অবস্থা তিনটা অবস্থায় বিদ্যমান। সো তোমরা আশা রাখি বুঝতে পারছো যে আমি কি বোঝাতে চেষ্টা করছি, যে মোমের একই সাথে কঠিন, তরল, বায়বীয় তিনটাই অবস্থা বিদ্যমান থাকে। তাহলে আমরা চলো একটু রিকেপ দিয়ে নিই আজকে কি কি পড়লাম। সবার প্রথম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি আমরা কি পদার্থের অবস্থা। পদার্থের কয় ধরনের পদার্থ কি? পদার্থ হচ্ছে আমাদের 3 ধরনের। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম মানে শিখছি চ্যাপ্টারে, দেখো পদার্থের কি? পদার্থ হচ্ছে যে সকল বস্তুর কঠিন, তরল, বায়বীয় পদার্থ 3 ধরনের হয়। পদার্থের 3 ধরনের অবস্থা আছে: কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ। পদার্থ কি? যে সকল পদার্থ নির্দিষ্ট একটা আয়তন আছে এবং নির্দিষ্ট আকার ধারণ করতে পারে তাদেরকে পদার্থ বলছি। কঠিন পদার্থ যাদের নির্দিষ্ট আকার আছে, আয়তন দখল করতে পারে। তরল পদার্থে আকার নাই বাট আয়তন দখল করতে পারে। যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আয়তন সে ধারণ করে ফেলে। গ্যাসীয় পদার্থের আকারও নাই, আয়তনও নাই, কিচ্ছু নাই। তারপর হচ্ছে কণার গতিতত্ত্ব কি? সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি এবং কণাগুলো পরস্পরের সাথে একটা দৃঢ় বন্ধন আবিষ্কৃত থাকে, সেই বন্ধনকে আমরা আন্তঃকণা আকর্ষণ শক্তি বলছি। তারপর হচ্ছে বেপন। পদার্থগুলো কঠিন, তরল, বায়বীয় পদার্থ কোনো মাধ্যমে কঠিন, তরল, বায়বীয় পদার্থ সজোরে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে, সজোরে না, কোনো মাধ্যমে কঠিন, তরল, বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত, এই দুইটা ওয়ার্ড মনে রাখবে, স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে বেপন বলে। এবং নিঃসরণ কি? কোনো পদার্থের কোনো মাধ্যমে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াটা হচ্ছে নিঃসরণ। যেমন বডি স্প্রে, বললাম না, বডি স্প্রে আমরা স্প্রে মারার সময় নিঃসরণ হয়, তারপর যে পুরো করে গন্ধ ছড়িয়ে পড়ে সেটাকে বেপন বলা হয়। তারপর হচ্ছে মোমবাতির প্রজ্বলন। মোমবাতির প্রজ্বলনে আমাদের কি হয় জানো? মোমবাতির প্রজ্বলনে একই সাথে আমরা কঠিন, তরল, বায়বীয় তিনটা অবস্থা পর্যবেক্ষিত করতে পারি। মোমবাতির মধ্যে আমাদের কঠিন, তরল, বায়বীয় সব পদার্থ অবস্থায় আমাদের বিদ্যমান থাকে। এই বিষয়টাই নিয়ে আমরা আলোচনা করছিলাম। একই সাথে পদার্থে তিনটা অবস্থা বিদ্যমান হয়। আমরা শুধুমাত্র মোমবাতিতে একই সাথে পদার্থে 3টি অবস্থা বিদ্যমান করতে পারি। তো এবার চলো, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটি করার জন্য। সো দেখা হবে পরের ভিডিওতে, পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেব। নেক্সট ক্লাস হবে, যে ক্লাসের মধ্যে আমরা বাকি যে অংশটুকু রয়েছে, পাতন, ঊর্ধ্বপাতন, আংশিক পাতন, সবগুলা শেষ করে দেব এবং চেষ্টা করব কিছু এমসিকিউ সলভ করার। তারপর একটা সিকিউ ক্লাস দেবো এই চ্যাপ্টারের সম্পর্কে, বোর্ডে আসা কিছু প্রশ্নগুলো সম্পর্কে। সো ধন্যবাদ, এবং যারা ক্লাসটি করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। রসায়নকে তোমার সবচেয়ে ফেভারিট সাবজেক্ট বানিয়ে দেবো। এবং এসএসসি আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আচ্ছা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম পদার্থের রসায়ন এবং কেমিস্ট্রি, এই সকল বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম সেটা একটু দেখে নিই। এই যে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। সো ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। এবং এই ক্লাসটা তোমরা যদি ক্লাসটার মাধ্যমে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই এটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। এবং অনেক অনেক ধন্যবাদ সবাইকে আবারও, এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই যাও এসএসসি পরীক্ষায় প্লাসটা নিয়ে আসো।